Hey everyone, Assalamu alaikum. I hope you all are fine. I'm Sadir Rahman, a third year medical student studying in Chittagong Medical College. Welcome to the most awaited video. It's not a single video, but I'm going to upload a series of videos. Okay, the first video. সবার খুবই কমন একটা কোয়েশ্চেন যে when is the best time to take preparation for medical admission test? এটা জানার আগে আমাদেরকে কিছু জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক স্টাডি অ্যান্ড অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিকজ আমি মেনলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়েছিলাম, বাকিগুলোর জন্য শুরুতে প্রিপারেশন থাকলেও পরবর্তীতে আর এক্সামটা দেওয়া হয়নি। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, সো সিলেবাস কিন্তু সেম। অ্যাকাডেমিক স্টাডিতে আমাদেরকে যেটা পড়তে হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ বাংলা আবার ফার্স্ট পেপার হয়, সেকেন্ড পেপার হয়। ওকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি হচ্ছে, বায়োলজি থাকতেছে, কেমিস্ট্রিও থাকতেছে, ফিজিক্স থাকতেছে, ম্যাথটা থাকতেছে না। ওকে, ম্যাথটা পড়তে হচ্ছে না, যদিও কিন্তু ইন্ডিয়াতে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় ওদের ম্যাথ থাকে যতদূর আমি জানি। ওকে, অ্যান্ড বাংলা থাকতেছে না, ইংলিশটা থাকে বাট টোটালি ডিফারেন্ট সিলেবাস। একদম তোমার এইচএসসির কোনো ইংলিশই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে থাকে না। ওকে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তার মানে সিলেবাস সেম, তাহলে তুমি সেম সোর্স থেকেই পড়বা, সেম বুকে কিন্তু পড়তে হচ্ছে। অ্যাকাডেমিক প্রিপারেশন হোক আর অ্যাডমিশন টেস্ট হোক, সেম বুক পড়তে হচ্ছে, সেম বুক। তাহলে এটা নিয়ে তো ওয়ারিড হওয়ার কিছু নেই। তুমি এখন যে ইয়ারেই থাকো, মেবি তোমার ফার্স্ট ইয়ার শুরুই হয়নি, অথবা তোমার ফার্স্ট ইয়ার শুরু হয়েছে, অথবা সেকেন্ড ইয়ার শুরু হয়েছে, তুমি কিন্তু মনের অজান্তেই অলরেডি প্রিপারেশন শুরু করে ফেলেছো। তাই তোমার এখন ওয়ারিড হওয়ার কিছুই নাই। ওকে, নেক্সট স্টেপে তোমাকে কিভাবে আগাতে হবে সেটা জানতে স্টিক টু দ্য ভিডিও। আচ্ছা, তো বায়োলজি সিলেবাস সেম সোর্স, সেম বুক, যেহেতু কোয়েশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট। ওকে, সেজন্য বায়োলজি একাডেমিকে তুমি যেভাবে পড়বা তার চেয়ে একটু বেশি পড়তে হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। মেনলি এমসিকিউ এর জন্য বেশি প্রিপারেশন নিতে হবে বায়োলজিতে। বায়োলজির প্রিপারেশনটা বা বায়োলজির যে টপিকের পড়াশোনাটা তুমি সিলেক্টিভলি পড়তে পারবে একাডেমিকের জন্য। অনেক সিলেক্টিভলি তুমি অনেক টপিক বাদ দিয়ে বা শুধু সিলেক্টিভ সিকিউ যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনে এসেছে এগুলো পড়তে পারবা, একটু কমে যায় পড়াটা। কিন্তু অ্যাডমিশন টেস্টে তুমি আসলে বায়োলজি বাদই দিতে পারবে না, কারণ মেজর মার্কস বায়োলজিতে ক্যারি করবে এবং বায়োলজি থেকে ক্যারি করাটা আসলে ইজি। বাকিগুলো এমন হইতে পারে তোমার পড়ার বাহির থেকে দিয়ে দিয়েছে, তুমি এত পড়ে গিয়েছো বাট পড়ার বাহির থেকে দিয়ে দিয়েছে, কিন্তু বায়োলজির মার্কসটা কিন্তু ক্যারি করা খুবই সহজ। যদি বায়োলজি বইয়ের বাহির থেকেও দেয় সর্বোচ্চ 2-3 মার্কসটা দিবে, তো 2-3 মার্কস না পেলে কিন্তু তোমার ডিএমসি মিস হচ্ছে না, রাইট? তুমি 80+ পেলে তো মোটামুটি আমরা ভাবতে পারি যে তোমার ডিএমসি কনফার্ম, আপাতত ভাবতে পারি। যদিও আমাদের টাইমে কিন্তু হয়নি, আমাদের টাইমে মেবি 83 বা 84+ পাওয়া লেগেছে ডিএমসি কনফার্ম করার জন্য। আচ্ছা, তো বায়োলজিটা একটু বেশি পড়তে হবে, এটাই ডিফারেন্ট। কেমিস্ট্রিটা এমসিকিউ, আসলে কেমিস্ট্রিটা একটু ইজিই করে। তোমার একাডেমিকটা কেমিস্ট্রি কিন্তু প্রচুর পড়তে হয়। এই যে কেমিস্ট্রি একাডেমিকের জন্য তুমি যদি সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলো, তাহলে তোমার শুধু বাকি থাকবে এমসিকিউ এর জন্য দ্রুত সলভ করার যে প্রিপারেশনটা, শুধু এটাই বাকি থাকবে, দ্রুত সলভ করা এমসিকিউ, দ্যাটস ইট। ফিজিক্স বলতে গেলে তুমি যদি শুধুমাত্র ফিজিক্সের যে বইয়ের পিছনের এমসিকিউগুলো থাকে, মানে ফিজিক্সে তুমি যদি এভারেজ স্টুডেন্টও হও, তোমার ফিজিক্সের আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনো প্রিপারেশনই নেওয়া লাগবে না, আমি এটা বলতে পারি। শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে যাও, দেখবা যে ফিজিক্স তুমি অনেকগুলো অ্যান্সার করে আসতে পেরেছো, মাথাটা যদি ঠান্ডা থাকে। ম্যাথ তো আমাদের লাগেই না, বাংলাও আমাদের লাগে না। এখন ইংলিশ দেখো, ইংলিশ তুমি একাডেমিকে আসলে 80+ পাওয়ার মতো করেই পড়বা অবভিয়াসলি, কারণ এমন হতে পারে যে তুমি যদি 80+ না পাও, তুমি অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের জন্য এলিজিবিলিটি পাচ্ছ না। অ্যাকচুয়ালি আমরা জানি না যে আমাদের ফিউচার সামনে কি আছে, তাই না? এমন হতে পারে যে তুমি এইচএসসি পরীক্ষায় বসতেই পারলা না, তোমাদের হয়তো এইচএসসি পরীক্ষা হচ্ছেই না, অনেক কারণেই হতে পারে, যেমন ইদানিং দেখা যাচ্ছে। তো তখন দেখা যাবে যে তোমার
যেই টেস্টের মার্ক, প্রি টেস্টের মার্ক, কলেজের যে আমলনামা সেটার উপর ডিপেন্ড করে তোমার অ্যাডমিশন টেস্টে তোমার এলিজিবিলিটি দিচ্ছি, যে তুমি আসলে বসতে পারবা কিনা, ফর্ম ফিল আপ করতে পারবা কিনা। তাই আমরা অবভিয়াসলি টার্গেট করবো যে একাডেমিক ইংলিশটা যেন 2 পেপারে মোটামুটি 80+ আসে। ওকে, কিন্তু অ্যাডমিশনে কি হচ্ছে, পুরোপুরি ডিফারেন্ট সিলেবাস, ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট সোর্স থেকে পড়তে হয়। ইংলিশটা 15 মার্কসের থাকে। ইংলিশ নিয়ে আমরা সামনে গিয়ে আরও কথা বলবো। তো ইংলিশ আমি বলে দিই যে এই 15 মার্কসের জন্য না তোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এত ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। আমি জানি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে তোমরা অনেক বেশি প্রেশার ফিল করবা বা অনেক বেশি চাপে থাকবা একাডেমিকের জন্য, এইচএসসির জন্য। তো তুমি এইচএসসিতেই ফোকাস দাও, তোমার ফোকাসটা তখন ইংলিশটা আসলে এইচএসসিতে থাকলে ভালো হয়। শুধুমাত্র তুমি যদি প্রিপারেশন নিতেই চাও, জাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো দেখতে পারো, পড়বা না, মুখস্থ করবে না, জাস্ট এক নজর দেখবা যে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশটা আছেটা কি। ওকে, তো ইংলিশে এমন হয় যে হ্যাঁ 15 মার্কস, আমি বলতে পারি যে তুমি যদি 8 মার্কসও মিনিমাম তুলতে পারো স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে, স্ট্র্যাটেজিক্যালি পড়লে তুমি 8 মার্কসও যদি মিনিমাম তুলতে পারো, আই গেস এটা ভালো, মানে একটা সিট সিকিউর করার জন্য ভালো, একটা ভালো সিট, অ্যাটলিস্ট একটা এমএমসি কনফার্ম হবে। বাট 8 মার্কস ইজ নট 10 মার্কের। তো আমি মনে করি যে তোমার একাডেমিক স্টাডির প্রেশার অনেক বেশি। তুমি এই 2 বছর আমি কি পড়েছি না, আমি কিন্তু পড়িনি। এখন আমার ক্ষেত্রে বিষয়টা ছিল, তো করোনার মধ্যে একটা লম্বা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আমার এইচএসসির ঠিক আগ দিয়েই তখন আমি যে কোর্সগুলো হয় ওখানে অ্যাডমিট হয়েছিলাম। যদি এটা এমন হইতো যে আমাদের অ্যাডমিশনে ভর্তি হইতাম না, কারণ আসলে ওটা পসিবল, লম্বা সময় ছিল আমার হাতে, এবং আমাদের এইচএসসিটা শর্ট সিলেবাসে হয়েছিল, অনেক কম প্রিমেড অ্যাডমিশনে ভর্তি হয়ে গিয়েছিল। তো ওখানে পড়তাম, কোনো মতে একটু মুখস্থ করতাম, অত জোর দিয়ে পড়তাম না, এবং এইচএসসির পরেই ফোকাস দিয়েছি। তো আমি মনে করি যে তোমার এখন হাতে অনেক ইংলিশ জিকে পড়ো, বাট এত আগে থেকে পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। গুলো ভিডিওতেই বলি যে ফলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ উইল গেট আ, সাথে সাথে তোমার বৈশ্বিক অবস্থান বা পলিটিক্যাল সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে। যেমন একটা সময় ছিল তোমার কিছু স্থাপনার নাম, কিছু ব্যক্তিবর্গের নাম মাস্ট তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বি ট্রিকি। ওকে, দেন মুক্তিযুদ্ধ নিয়ে আসবে, এটা সত্য, এটা আগেও আসবে। মুক্তিযুদ্ধের কোন পার্টটুকু এখানে ইম্পর্টেন্ট, কোন পার্টটুকু না। ওকে, আমি কি জিকে আগে থেকে কি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা ধরো ক্লাস 8 থেকে অথবা ছোটবেলা থেকে, আমার ক্ষেত্রে কখনোই না, মানে আই ওয়াজ নো জি ভেবে আর কি আমি পড়তাম না, বা আমার অনেক টাফ লাগতো জিনিসটা, আমার কাছে অনেক হার্ড লাগতো। সো আমি না জিকে অনেক পড়েছি, যেন যেগুলো পড়েছি, বাট আমাদের আমাদের বারে যেই আউট অফ সিলেবাস বা আউট অফ ইম্পর্টেন্ট টপিক থেকে কোর্স 10 অনেক কম মার্কস পেয়েছি। নর্মালি দেখা যেত আমাদের বার থেকে সবাই 8-10ই পেতো, জানো, এত ইজি কোয়েশ্চেন আসতো, সবাই 8-10 পেতো। তো 5-6 পেলেও কিন্তু খারাপ না, আমার তো মনে হয় আমরা 5-6 পাইছি, কারণ চুকনগর, তারপরে কেমন কেমন আজীব আজীব কোয়েশ্চেন আসছিল। তোমরা যদি আমাদের কোয়েশ্চেনটা দেখো, আমাদের ইয়ারে মানে 2021 এইচএসসি, তো আমরা 21-22-এর কোয়েশ্চেনটা যদি দেখো,
21-22-এর কোয়েশ্চেনটা সবাই মনে হয় অনেক কম মার্কসই পেয়েছিলাম আমরা। যাই হোক, তো 5-6 পাওয়ার পরেও কিন্তু আমি টিকছি না, সিএমসিতে তো টিকছি, তো খারাপ না। তো এটা নিয়ে এত টেনশনের তো কিছু নাই। এখন তোমরা যদি আদার দ্যান ইংলিশ অ্যান্ড জিকে বাকি সাবজেক্টগুলো তোমরা যেটা করতে পারো, অবভিয়াসলি একাডেমিক টাইমে তোমার মেন ফোকাস হবে একাডেমিতে, একাডেমিক টাইমে মেন ফোকাস হবে একাডেমিতে, এবং এখানে তুমি সিকিউতে বেশি ফোকাস দেবা। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথে সিকিউতে বেশি ফোকাস দেবা। এমসিকিউটা অটোমেটিক হয়ে যায়, অতটা কঠিন আসে না, বাট অ্যাডমিশন টেস্টে এমসিকিউতেই মেইন ফোকাস এবং এমসিকিউটাই কিন্তু বেশি বেশি আসে। আচ্ছা, আর যদি কিছু একটা করতে চাও যে না আমি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিতে চাই, what you can do is just be familiar with the question pattern. কোয়েশ্চেন প্যাটার্নটা তোমার মাথার মধ্যে যদি একবার গেঁথে যায়, তুমি ভয় পাবে না। যখন তুমি পরীক্ষার হলে বসবে বা প্রিপারেশন নিবে, তোমার মনের ভিতরে কখনো এরকম ফিল হবে না যে তুমি মনে হয় চান্স পাবা না। কোনো একটা অচেনা জিনিসে, অচেনা গন্তব্যে বা অচেনা সিচুয়েশনে কিন্তু আমাদের ভয় লাগে বা আমাদের বিশ্বাস হয় না, আমরা কমফোর্ট ফিল করি না। বাট তুমি যদি কমফোর্ট ফিল হইতে পারো এই নতুন একটা জিনিসের সাথে, নিজেকে কমফোর্ট তৈরি করতে পারো, নিজেকে কমফোর্ট একটা জোনে নিয়ে যেতে পারো, এটা তোমাকে অনেক হেল্প করবে। দেখবা পুরো প্রিপারেশনটা তোমার অনেক স্মুথ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে এটা বেশি বেশি তুমি কোয়েশ্চেন দেখবা যে হ্যাঁ তুমি বায়োলজি সিকিউ বা একাডেমিক স্টাডি করলা, একাডেমিকের জন্য যেভাবে পড়া করে পড়ার পর কী করবে, অ্যাডমিশন টেস্টে জাস্ট কোয়েশ্চেনগুলো দেখবা, দেখলে মনে হবে এত ইজি কোয়েশ্চেন আসে। হ্যাঁ, প্রবলেমটা কি হয় অ্যাডমিশন টেস্টে, এটা কিন্তু আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি, বাট এই ভিডিওতে এখন আমি বলছি না। দেখবা যে ইজি কোয়েশ্চেন, তুমি একটা চ্যাপ্টার সলভ করো, ওই চ্যাপ্টারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেখলে দেখবা অনেক রিপিট কোয়েশ্চেন এসেছে এবং অনেক ইজি কোয়েশ্চেন এসেছে। তাহলে এটা ওয়ারিড হওয়ার কিছু নেই, ফোকাস দিবা একাডেমিকে, এবং একাডেমিকে ফোকাস দিতে দিতে তুমি কোয়েশ্চেন প্যাটার্নটা যখন দেখবা যে এই লাইন থেকে কোয়েশ্চেন আসছে, তুমি বইয়ের মধ্যে দাগাই দিলা যে এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে, যার কারণে তুমি যখন নেক্সট টাইম রিভিশন দিবা, তুমি ওই কোয়েশ্চেনটা ফোকাস করে রিভিশন দিবা এবং ওই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বারবার করে পড়বা। অ্যাকচুয়ালি কোনো কিছু অ্যাচিভ করার জন্য আসলে পরিশ্রমের বিকল্প নেই, ঠিক আছে? স্মার্ট ওয়ার্ক করতে হবে, বাট স্মার্ট স্টাডি করবা, বাট এর সাথে হার্ড ওয়ার্কও করতে হবে, বারবার পড়তে হবে। কারো এক পড়াতে হয়ে যায়, কেউ যদি এটা বলে, আমি বলবো সে তোমাকে আংশিক সত্য কথা বলছে। এর পিছনে সে কোনো না কোনোভাবে কিন্তু ওয়ার্ক করতেছে। হ্যাঁ, বসে বসে কিছু হয় না, কেউ বসে বসে সব পেয়ে যাচ্ছে, অল্প পরে পেয়ে যাচ্ছে না, এটার পিছনেও দেখবা একটা হার্ড ওয়ার্ক আছে, যেটা হয়তো ওরা তোমাকে রিভিল করতেছে না। যাই হোক, তো পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এবং মানে সমুদ্রের মধ্যে নৌকা ভাসিয়ে দেওয়ার মতো অচিন, মানে কোনো গন্তব্য ঠিক নাই, তুমি পড়েই যাচ্ছ, এটাও কিন্তু হবে না। তুমি বায়োলজির সব লাইন যে সবসময় পড়বে তা না, হয়তো বা তুমি ফার্স্ট টাইম যখন তুমি একবার গো থ্রু করতেছো, ইউ আর গোয়িং থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন, বাট নেক্সট টাইম কখনোই তুমি ইচ অ্যান্ড এভরি লাইন পড়তে যাবে না, তোমাকে এত অফুরন্ত সময় কিন্তু দিয়ে দেওয়া হয়নি। তুমি কি করবে, তুমি এই যে অ্যাডমিশন টেস্টটা আসছে ওটা দাগায় রাখছো, এটা ইম্পর্টেন্ট, এভাবে স্টার চিহ্ন দিয়ে রেখেছো, এটা এইচএসসিতে লাস্টবার আসছে, স্টার চিহ্ন দিয়ে রেখেছো, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, ফিগারটাতে তুমি এভাবে করে দাগিয়ে রাখলে, তুমি শুধু দাগানো পয়েন্টগুলো পড়বা। তো এইভাবে কি হবে, এটা তোমার দাগানো বই হয়ে গেল। সো তো যারা তোমাকে দাগানো বই বিক্রি করে তারা কিন্তু আসলে এটাই করে, যেগুলো মেডিকেল অ্যাডমিশনে আসছে ওরা জাস্ট ওগুলো একটু দাগায় দেয়। কিন্তু আমি মনে করি তুমি যদি নিজে দাগাও, এটা তোমার মনে থাকবে। দাগানো লাইন পড়লে তোমার যতটুকু মনে থাকবে তার চেয়ে বেশি মনে থাকবে তুমি যদি নিজে পড়ে এটা দাগাও। বিকজ মনে রাখার যে টেকনিকটা, ব্রেন কিন্তু কোনো কিছু এমনি এমনি মনে রাখতে পারে না, ও যদি অনেক কিছু কোরিলেট করে, অনেক কিছু মিলায়, অথবা তোমার বডির অনেকগুলো ফাংশন একসাথে কাজ করে, তখন সেটা মনে থাকে। যেমন একটা কবিতা বা একটা গান, একটা ছন্দ মনে রাখা যত ইজি, একটা গদ্য মনে রাখা কি তত ইজি না। একটা ছন্দ তুমি মনে রাখতে পারো কারণ তুমি তোমার বডির অনেক কিছু সেখানে ইউজ করতেছো, ধরো তোমার কণ্ঠস্বর, ওখানে অনেক টাইপের টোন ইউজ হচ্ছে, অথবা তুমি অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো, হ্যান্ড বা মুভমেন্ট করতেছো, যার কারণে ব্রেন এটা মনে রাখতে পারে। বাট একটা নর্মাল সিম্পল গদ্য মনে রাখা কিন্তু এত ইজি না। তো তুমি
চেষ্টা করবা নিজের দাগানো বই পড়তে। তুমি যদি আসলে অন্যের দাগানো বই পড়ো, অন্যের হেল্প নিতে পারো, যে অন্যরা কোন এক্সপার্ট, সে কি লাইন দাগিয়েছে, তুমি সেগুলো তোমার বই দাগাতে পারো, ঠিক আছে। বাট নিজের দাগানো, নিজের উপর নিজের ব্রেন খাটানো, এটার কোনো বিকল্প নাই। এই যে তুমি নিজের ব্রেনকে খাটাচ্ছ, নিজের ব্রেনকে ট্রেন করতেছো, এই ট্রেনিংটাই তোমার কাজে দিবে মেইন পরীক্ষায়। ওকে। আচ্ছা, তাহলে তুমি যেটা করতে পারো, জাস্ট ফ্যামিলিয়ার উইথ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেনগুলো দেখলা কোয়েশ্চেন ব্যাংক থেকে। অ্যান্ড যদি ভোক্যাবুলারি হয়, ওকে, ইংলিশটা তোমরা যেটা করতে পারো, আমি যেটা করেছি, হ্যাঁ, খুব ছোটোবেলা থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি ভোক্যাবুলারিটা, মানে আমার ভোক্যাবুলারি ইনরিচ করতে হবে। ওকে, সেজন্য আমি আগে আমার অনেক পাস্ট ভিডিওস আছে যে আমি ডেইলি ইংলিশ নিউজ পেপার থেকে ইংলিশ পড়াচ্ছি, ইংলিশ ভোক্যাবুলারি পড়াচ্ছি। আমি অনেকভাবে আমার লাইফে আসলে ভোক্যাবুলারি পড়াটা ট্রাই করেছি, কখনো ডিকশনারি খুলেছি, কখনো এরকম নিউজ পেপার থেকে পড়েছি, নানাভাবে আমি ভোক্যাবুলারিটা ইনরিচ করে ট্রাই করছি সেই ক্লাস 6 থেকে। এরপর যখন কলেজে উঠলাম, তখন আমি তো একাডেমিক যে ইংলিশ, সেখানেও কিন্তু ভোক্যাবুলারি একটা পার্ট থাকে, তো ওটা তো আমি মেইন বই থেকেই পড়তাম, খুব ফোকাস দিয়ে পড়তাম। আমার এরকম একটা মোটা নোট বই, একটা না 2-3টা মোটা নোট বই ছিল, সব কিছুতে সিনোনিম অ্যান্টোনিম লেখা থাকতো, এবং আমি রিক্সা দিয়ে চলতে ফিরতে অথবা পিটিতে দাঁড়িয়ে আছি, কোথাও টাইম ওয়েস্ট হচ্ছে, আমি নোটবুকটা খুলে দেখতাম, কারণ আমার যেহেতু সহজে মনে থাকে না, একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়, তো আমি ওই এক্সট্রা এফোর্টটা ওখানে দিতাম। তো এইভাবে করে আমি করলাম, করতে করতে এটা যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমি মেডিকেলে আসার পরে যেটা করলাম, মেডিকেলের প্রিপারেশন যখন থেকে ভাবলাম যে নিব, আমি শুধুমাত্র ভোক্যাবুলারি বলতে কিন্তু মেডিকেলে শুধু সিনোনিম অ্যান্টোনিম নাই, এর সাথে আর অনেক কিছু আছে, আমি এখন আনতেছি না। আদার দেন গ্রামার 7-8টার মতো কিন্তু অনেকগুলো ভোক্যাবুলারি পার্ট আছে, তো আমি সেগুলো শুধু পড়তাম অ্যাপেক্স বই থেকে, অথবা যে কোয়েশ্চেন ব্যাংক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে ওগুলো আমি শুধু পড়তাম। ইভেন কি মেডিকেল অ্যাডমিশনের ঠিক 1 মাস না 1.5 মাস বা 2 মাস আগে আমি গ্রামারটা শুরু করছি। গ্রামার আসলে এমন একটা জিনিস, যেহেতু মুখস্থের জিনিস, আমি কিন্তু মুখস্থ বিদ্যাটা পড়তাম না, মানে মুখস্থ বিদ্যাটা আমি যত পারতাম একটু দূরে দূরে থাকতাম, আমার ভালো লাগতো না, তো আমি গ্রামারটা শুরুতে শুরু করিনি, লাস্টের দিকে খুব ভালো মতো জাস্ট প্রিভিয়াস ইয়ার যেই কোয়েশ্চেনটুকু আসছে সেই কোয়েশ্চেনটা জানার জন্য যে গ্রামারটুকু লাগবে অতটুকুই পড়তাম। একদম গ্রামার শুরু থেকে শেষ পর্যন্ত হিস্ট্রি আমি পড়ি নাই, শুধু যতটুকু লাগবে ততটুকুই পড়ছি। ওকে, তো গ্রামার তোমরা চাইলে জাস্ট অ্যাডমিশনের যখন ডেট দিবে তখন শুরু করলা, এর আগে তখন খুব ফোকাস দিয়ে খুব ভালো মতো পড়লা, কিন্তু এর আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যদি পড়তে চাও তাহলে ভোক্যাবুলারি শুরু করতে পারো, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলা, এটা বসে বসে পড়তে পারো, খেলতে খেলতে চেষ্টা করবা যখনই তোমরা একাডেমিক স্টাডিতে জিকেই ঢুকাবা, জিকেই পড়তে যাবা, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ অবভিয়াসলি ফোকাস দিবা যেন তুমি খেলতে খেলতে পড়তে পারো, তুমি এক্সট্রা প্রেশার নিয়ে পড়তে পারবে না, বিকজ অলরেডি একাডেমিক প্রেশার অনেক বেশি, অনেক হাই। ওকে, অলরেডি একাডেমিক প্রেশার অনেক হাই, সো তুমি এটা এই সময় পড়তে পারবে না। তাহলে 1 নাম্বার পয়েন্ট, সিলেবাস সেম সোর্স, সেম বুক, জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্স, সো ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড। ওকে, তুমি একাডেমিক স্টার্টে এখন যেভাবে করতেছো তুমি একাডেমিকেই ফোকাস দাও, অ্যাডমিশন নিয়ে পাগল হওয়া লাগবে না। আমাদের সময় একটা জিনিস হয়েছিল যে শর্ট সিলেবাস নাকি লং সিলেবাস, এমনকি এতটা বাজে ডিসিশন সবাই আমাদেরকে দিচ্ছিল যে 1 সপ্তাহ আগে বলে যে শর্ট সিলেবাস, 2 দিন পরে বলে লং সিলেবাস, এরপরে আবার বলে শর্ট সিলেবাস, এরপরে ফাইনালি যখন অ্যাডমিশনের ডেট দিল তখন আমাদেরকে বললো কি ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিবে। এরপরে হলো কি, যখন আমরা পরীক্ষার হলে বসলাম 95% আসছে হচ্ছে শর্ট সিলেবাস থেকে। তাহলে আমার শর্ট সিলেবাস তো খুব ভালো মতো পড়া ছিল, কিন্তু ওই মোমেন্টে এমন অনেক চ্যাপ্টার আছে আমি যেটা আগে কখনো পড়িনি বা 2 বছর আগে পড়ছি, ওগুলো তখন পড়তে হয়েছে সবগুলো সাবজেক্টেরই, এবং একটা এক্সট্রা প্রেশার গিয়েছে। আমি যদি শুধুমাত্র শর্ট সিলেবাস পড়তাম মেবি আমি আরও 10-12 মার্কস বেশি পেতাম, কারণ আমি শর্ট সিলেবাসে কম গুরুত্ব দিয়েছিলাম, মানে সবগুলো চ্যাপ্টারেই আর কি গুরুত্ব দিয়েছি। তো আমাদের সাথে এরকম করাতে আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম,
আর যাই হোক, পেয়েছি, চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে তখন জাস্ট ভাবতাম যে আচ্ছা, যারা শুধু শর্ট সিলেবাস পড়ে গিয়েছিল, এমনি পরীক্ষা দিতে গিয়েছে, কারণ বুয়েটে শর্ট সিলেবাস ছিল, বাকি সবগুলো ভার্সিটিতেই শর্ট সিলেবাস, তো যারা ওগুলোর প্রিপারেশন নিচ্ছিল তারা তো শর্ট সিলেবাসই ফোকাস দিয়ে পড়ে গেছে, এবং শর্ট সিলেবাস আসলে অনেক শর্ট ছিল। তো ওরা যারা পড়ে গিয়েছে তারা তো সহজে ডিএমসি পেয়ে গিয়েছে, এরকম একটা আফসোস আমাদের মাঝে ছিল। তা আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব যে যখন একাডেমিক স্টাডি হবে তোমরা ফুল ফোকাস কিন্তু শর্ট সিলেবাসেই দিও। ওকে, তোমাদের কোচিং সেন্টারে যারা অ্যাডমিশনের জন্য পড়তেছো, কোচিং সেন্টারে যদি আগে থেকে ফুল সিলেবাস পড়ে, হ্যাঁ অতটুকু পড়তে পারো, বাট ফুল ফোকাস দেবে শর্ট সিলেবাসে। শর্ট সিলেবাস যখন 200% ফোকাস হবে তখন তুমি ফুল সিলেবাসটা সিলেক্টিভলি পড়লা। ওকে, তোমাদেরও যদি এরকম ডিলেমা হয় তাহলে সবার আগে অ্যাডমিশন টেস্টে তুমি 200% ফোকাস দেবা শর্ট সিলেবাসে, এইচএসসি পর্যন্ত শর্ট সিলেবাস, এইচএসসির আগে কখনো ভুলেও ফুল সিলেবাসে ধরবা না। এরপরে লং সিলেবাস শুরু করবা সিলেক্টিভলি, মানে ফুল সিলেবাস শুরু করবা সিলেক্টিভলি, এটা করতে পারো। তা আমাদের সাথে তো একটু অবিচার হয়েছে বলাই চলে, কারণ করোনা ব্যাচ, অনেক রকম সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছে, তার মধ্যে আবার এই ধরনের বলে একটা, পরীক্ষায় দিয়ে দেয় একটা, এরকম হতে থাকে আর কি। বাট আমি বলবো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। শর্ট সিলেবাস থাকলে অবভিয়াসলি শর্ট সিলেবাসে 200% ফোকাস দিবা আগে। সব থেকে আরেকটা মোস্টলি আস্কড কোয়েশ্চেন, টাইম। ওকে, টাইম আসলে অনেক রকম টাইম আছে, যেমন এইচএসসিতে আমরা কতটুকু সময় পাবো, টেস্টের পরে কতটুকু সময় পাবো, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে অ্যাডমিশন টেস্টের আগে কতটুকু সময় পাওয়া যাবে, তারপর মানে এরকম অনেক টাইপের টাইম নিয়ে অনেক রকম কথা থাকে। অ্যান্ড এই যে 1 ঘন্টার টাইম অন দ্য ডে অফ ইউর এক্সামিনেশন, এই 1 ঘন্টার টাইম কিন্তু এক একজনের কাছে এক এক রকম। ওই সময় কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আমার প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে বানানো ভিডিওতে অলরেডি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বলেছি, তোমরা চাইলে ওখান থেকে আরও ডিটেলস দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, সো তুমি যেই ইয়ারেই থাকো, তুমি যেই ইয়ারে এক্সাম দাও না কেন, ওকে, তুমি যেই ইয়ারে এক্সাম দাও না কেন, তুমি যেই পজিশনে থাকো, তোমার এসএসসি হোক, এইচএসসি হোক, অথবা অ্যাডমিশন, অথবা তুমি মেডিকেলের চান্সও পেয়ে গিয়েছো, ইউ উইল ফিল লাইক ইউ আর নট গেটিং এনাফ টাইম। ওকে, গিভিং না, ওকে আচ্ছা, দে আর নট গিভিং ইউ এনাফ টাইম, ইয়েস, ইটস ট্রু। এই যে আমার সামনে সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন 12 ডিসেম্বর, আজকে তো 22 নভেম্বর, রাইট? কেবল গতকালকে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ দিল। তো অন্যদের ক্ষেত্রে আমি ভার্সিটিতে দেখেছি ওদের পিএল অনেক, মানে প্রিপারেটরি লিভটা অনেক বড় থাকে, একটা এক্সামের মাঝে একটা এক্সামের গ্যাপটা মোটামুটি ভালো থাকে, কিন্তু আমাদের কিন্তু বেশি টাইম দেয়নি। এখানে 8 দিন, ওখানে 12 দিন, মানে 20 দিন, কোনো মতে 20 ডেজ, তাও তো ধরো নট এনাফ। যেই হিউজ সিলেবাস, নট এনাফ। 20 ডেজের মধ্যে আবার আমাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে, অনেক উল্টাপাল্টা কাজ দিচ্ছে। তারপরে কি হয়েছে, একটা এক্সাম দিয়েছে হচ্ছে 12 তারিখে, একটা এক্সাম দিয়েছে 15 তারিখে, মাঝখানে 2 দিন গ্যাপ, 13-14, 2 ডেজ। কোনো ভার্সিটি এক্সামে কিন্তু এরকম হয় না, যতদূর আমি জানি যে এত কম গ্যাপে হয় না, মানে অ্যাটলিস্ট বুয়েটে, হ্যাঁ আমি কখনো দেখিনি, বা চুয়েটে। সো এটা সত্য। তো তোমাকে যেই টাইমে দেওয়া হবে তোমাকে সেই টাইমের মধ্যে প্রিপারেশন নিতে হবে। তো এখন থেকে ওয়ারিড হওয়া অথবা এই কোয়েশ্চেন আস্ক করা যে আমি আসলেই সময় পাবো কিনা, ছেড়ে দাও। তোমাকে যেই টাইম দেওয়া হবে সেই টাইম আসলে সবার জন্য, তোমার প্রিপারেশন আগে থাকুক না থাকুক কিছু করার নেই, যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে তোমাকে পড়াশোনা করে চান্স পেতে হবে, অথবা একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। বিকজ এই যে এক্সামগুলো, এগুলো কিন্তু আসলে তোমাকে ব্রিলিয়ান্ট যাচাই করার এক্সাম না, তুমি আসলে পণ্ডিত কিনা এটা যাচাই করার জায়গা না। এটা আসলে জায়গা যে তুমি আসলে সার্ভাইভ করতে পারতেছো কিনা। যে ফিট সে সার্ভাইভ করবে, যে ফিট না সে এলিমিনেশন প্রসেসে চলে যাবে, এটাই নিয়ম। তুমি কতটুকু জ্ঞানী তোমাকে ওরা এটা যাচাই করবে না, তুমি ওই সময়ের মধ্যে কি করতেছে এটা দ্বারা তোমার যাচাই হবে, তোমার মেধা এখানে কম কাজে আসবে।
মেধার চেয়ে বেশি কাজে আসবে তুমি ওই সময়ের সার্ভাইভাল স্কিলটা তুমি টাইমের মধ্যে করতে পারছো কিনা। অনেক মেধাবী স্টুডেন্ট চান্স পায় না, কেন? বিকজ তারা সার্ভাইভ করতে পারে না, ওই সময়ের মধ্যে কি ডিসিশন নিতে হবে সেটা ওরা জানে না। তাই বলে কি মেধা লাগবে না? অবভিয়াসলি মেধা লাগবে, কিন্তু শুধু মেধা দিয়ে হবে না। হ্যাঁ, মেধা লাগবে, পরিশ্রম করা লাগবে, এবং প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়, ফিট থাকতে হয়, এটাও জানতে হবে। এবং সব সময় মনে হবে সময় চলে যাচ্ছে কিন্তু তুমি পড়তে পারতেছো না। জাস্ট মনে রাখো, যদি তোমাকে মেডিকেল অ্যাডমিশনের পরে, ধরো রেজাল্টের পরে 10 দিন গ্যাপে তোমার অ্যাডমিশন হচ্ছে, 10 দিন সময় দিচ্ছে, যেটা কখনো দিবে না, এটা একটা ইনসেন কথা। 10 দিন সময় দিচ্ছে, যদি কারো ভালো মতো পড়া হয়েও থাকে, আমি বলবো 500 জনের উপরে তুমি কাউকেই পাবা না যার ভালো মতো পড়া হয়েছে। একদম 10 দিনের মাথায় এক্সাম দিতে পারবে, আমি ম্যাক্সিমাম বললাম। আচ্ছা ধরো 1000 জন, ওকে, ধরো 1000 জন, তারপরেও তুমি যদি 1000 পর্যন্ত সিটের পরে গিয়েও কিন্তু তুমি সিএমসিতে চান্স পাবা। সিএমসি কি ভালো মেডিকেল না? সিএমসিতে চান্স পাবা, কারণ আমরা সিএমসিতে 1282, মেবি আমার 1282 ছিল, 1200-1300 পেয়ে কিন্তু সিএমসিতে চান্স পেয়েছে। তাহলে বিটা 1001 নাম্বার ক্যান্ডিডেট, ঠিক আছে? ওরা খুব ভালো মতো আগে থেকে পড়ছে। কয়জন? 1000 জন পড়ছে। বিশ্বাস কর, 1000 জনের বেশি ভালো প্রিপারেশন কখনোই নেয় নাই। 1000 জন তো আমি বাড়ায় বললাম মনে হচ্ছে, তো আরও কম থাকবে। তো তোমাকে যতটুকু সময় দেওয়া হচ্ছে তুমি হও, নেক্সট সিটটা তুমি নাও, 1001তম সিটটা তুমি নাও। তাই এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে অ্যাডমিশনের পর কি 1 মাস পাবো নাকি 2 মাস। তোমাকে 1 মাসের সময় দিলে তুমি 1 মাসের মতো করে প্রিপারেশন নিবা। খুব ভালো স্টুডেন্ট কিন্তু হাতে গোনা কয়েকজন, দেখে মনে হয় যে সবাই লড়াই করছে একটা সিটের পিছনে, কিন্তু না, রিয়ালিটি ডিফারেন্ট। তোমার তাই বাহিরে তাকানোর কোনো দরকার নেই, তুমি তোমাকে নিয়ে ভাবো। ঠিক আছে, সবাই খুব ভালো স্টুডেন্ট, 500 জন ভালো স্টুডেন্ট, 501তম স্টুডেন্ট হও তুমি, তাই না? তাই তোমার যখনই এক্সাম দিক, যেভাবে এক্সাম দিক, তোমার মেধা এখানে দেখানোর কোনো দরকার নেই। তোমার সার্ভাইভাল স্কিলটাকে অন করতে হবে, কিভাবে এই কম সময় চান্স পাওয়া যায় এটা তোমাকে বের করতে হবে। তাই প্লিজ এটা নিয়ে কখনো ওয়ারিড হবে না যে তোমাকে কম সময় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এমন হতে পারে ফার্স্ট ইয়ারে তুমি অবুঝ ছিলা, কিছু বুঝো নাই, সেকেন্ড ইয়ারে এসে একটু বুঝতেছে, এখন 6 মাস বাকি পরীক্ষার, এইচএসসি। তো পরিশ্রম করো। তোমার যদি চাহিদা থাকে যে হ্যাঁ তোমাকে একাডেমিকে 80+ সবগুলোতে পেতে হবে, অথবা তোমার জিপিএ 5 পেতে হবে, পরিশ্রম করো। পরিশ্রম করলে তুমি চাইলে আসলে হয়, চাইতে হবে বিশ্বাসের সাথে। বিশ্বাসের সাথে না চাইলে কিন্তু হবে না, তোমার বিশ্বাসটা থাকতে হবে। আমি বিশ্বাস নিয়ে একটা স্টোরি বলবো, ওকে? বিশ্বাসের সাথে চাইতে হবে। এখন অনেকের কিন্তু বোঝা যায় যে না আসলে আমার দ্বারা হবে না। যেমন আমি এখন যদি বলি যে আমার স্বপ্ন 6 ফিট লম্বা হওয়া, হ্যাঁ এটা আমার বিশ্বাস, এটা আমি কখনোই ভিতর থেকে বিশ্বাস করতে পারবো না, কোনোভাবে আমার 6 ফিট লম্বা হওয়া সম্ভব না, বায়োলজিক্যালি এটা কখনোই পসিবল না, ওকে? তো এই জিনিসটা কিন্তু ভিতর থেকে আমি জানি যে এটা অবিশ্বাস্য একটা কথা। তো আমি কখনো চাইলে পরিশ্রম করেও কিন্তু লম্বা হতে পারবো না 6 ফিট। তো এরকম কিছু বিশ্বাস আছে যেগুলো কিন্তু করা যাবে না, ওগুলো করলে তো আর ওই জিনিসটা বাস্তব হয়ে যাচ্ছে না, তাই না? তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে তুমি চাইলেই পারবা, বিশ্বাস রাখতে হবে, ওকে? এখন আমি যদি চাই যে আমার ওয়েট আমি 5 কেজি কমাতে চাই, আমার বিশ্বাস আছে আমি 1 মাসেই কমাতে পারবো, এটা তো বাস্তব, এটা বাস্তবে চেঞ্জ করা যাবে। সো মেডিকেল অ্যাডমিশনের আগে দেখবা, এখন আমাদের এখানেও হয়, ফর্ম ফিল আপ নিয়ে যে যুদ্ধটা করলাম, কোন একদিন ওটার হিস্ট্রি বলবো। তো একটা কথা বলবো যে স্টপ ওয়েস্টিং টাইম, স্টপ ওয়েস্টিং টাইম, ওকে? এটা কিভাবে করতে পারবা? জাস্ট এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে তুমি বুঝতে পারবা কি সব কিছু দেখা যাবে না। তোমার ফোকাস বা তোমার অবজারভেশন, দৃষ্টিভঙ্গিকে এখানে ন্যারো করো। অনলি ফোকাস অন ইউর স্টাডি, অন ইউর গোল, যে একাডেমিকে ভালো করতে হবে, অন ইউর রেজাল্ট, তুমি
অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন একটা সিট চাও, সেটাতে তোমার ফোকাস থাকতে হবে। তাই চারপাশে তাকানো বন্ধ করতে হবে, মুখ দিয়ে কথা বলাও বন্ধ করতে হবে, কান দিয়ে শোনাও বন্ধ করতে হবে। এটার গুরুত্ব যে কত সেটা তোমরা সময় পেরিয়ে গেলে তখন বুঝতে পারবে। যেমন আমাদের সময় প্রচুর ফেক নিউজ ছড়াইছে। ওই যে বললাম না, একদিন বলে শর্ট সিলেবাস, পরের দিন বলে ফুল সিলেবাস। এখন ওই সময় আমার অনেকগুলো ফ্রেন্ড হচ্ছে আমাকে নক দিয়ে বলছে, দেখছো কি হচ্ছে, পড়তে পারতেছি না। আমি ওকে বকা দিয়ে বলতেছি যে এগুলো বাদ দাও তো দেখা। তুমি জানো যে তোমার পরীক্ষা হচ্ছে মার্চে বা এপ্রিলে হবে, তুমি সেটা মাথায় রেখে চুপচাপ পড়ো। ফুল সিলেবাস দিলে পরে আমরা ফুল সিলেবাস পড়বো। এখন যা পড়তেছি আমরা, যেটা শর্ট সিলেবাস তো আসবে ওটাই পড়ি। আমাদের তো 4-5 দিন এভাবে নষ্ট করার দরকার নেই। তো আমি কখনোই এই নিউজগুলো দেখতাম না, আমি এগুলো পুরোপুরি অফ করে দিছিলাম। হ্যাঁ, এই যে আমাদের সময় এই যে ইনডিসিশনওয়ালা নিউজ খুবই আসছে। তোমাদের কেউ যদি 21-22 ব্যাচে পরীক্ষা দিয়ে থাকে, তুমি তাদেরকে জিজ্ঞেস করবা, প্রচুর প্রচুর বাজেভাবে আমাদেরকে গাইড করেছিলেন তারা। এবং কি কবে পরীক্ষা হবে এটা ব্রিফিং করবে, প্রতিদিন করে। আমরা টিভির সামনে বসে থাকি, তারপর দেখি যে না, আজকে জানানো হবে না, পরে জানানো হবে। যাই হোক, এরকম অনেক ডিস্ট্রাক্টিং নিউজ থাকবে। নো, সে নো, এগুলো দেখবাই না, বুঝছো? এর জন্য ফেসবুক ফিড অফ করে রাখবা, নিউজ ফিড অফ করে রাখবা। অ্যান্ড দেন ফ্রেন্ড জোন খুবই ইম্পর্টেন্ট। আমার মেডিকেল অ্যাডমিশন টাইমে অফলাইন তো কোনো ফ্রেন্ড ছিলই না, দেখা কারোর সাথে হয়নি। অনলাইনে যারা ছিল তাদের সাথে শুধুমাত্র আমার একাডেমিক পারপাসে কথা হতো, শুধুমাত্র তোমার প্রোগ্রেস কি, কতটুকু পড়তেছো, কিভাবে পড়তেছো, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, তোমার একটা ফ্রেন্ড থাকতে পারে যার সাথে তুমি তোমার এই ফ্রাস্ট্রেশনগুলো, এই প্রিপারেশন টাইমের ফ্রাস্ট্রেশনগুলো শেয়ার করতে পারো। বাট অবভিয়াসলি উল্টাপাল্টা জিনিস মাথায় এখন ঢোকানো যাবে না, তোমার ব্রেন এত কিছু একসাথে ফোকাস দিতে পারবে না। তো ফ্রেন্ড জোনটা চুজ করতে হবে রাইটভাবে। আমার কিন্তু অনেক ফ্রেন্ড আমি ফেসবুকে দেখতাম খালি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ছবি দিচ্ছে, এবং ওগুলো দেখতে আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগতো। আমি পরে সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছি, আনফলো করে দিচ্ছি, কী করব? কারণ আমার ওই ফেসবুকটা তো অনলাইনে আমি ক্লাস করতাম, তাই হচ্ছে ওটাও আমি ডিলিট করে দিচ্ছি আর কি। সোশ্যাল মিডিয়া পারলে একদম অফ করে দেবা, দরকার নাই তো। আসলে এটা দরকার কি দরকার নেই, এটা আমি একটা লিঙ্ক দিব, একটা প্লেলিস্ট দিব। সোশ্যাল মিডিয়া আমাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে এটা পরে তোমরা আস্তে আস্তে আরও বুঝবা, যত এই বিষয়ে স্টাডি করবা তোমরা তত বুঝবা। হ্যাঁ, দেন লার্ন টু সে নো। আমি নো বলতে পারতাম ছোটোবেলা থেকে। ধরো একটা বিয়ে, আমার অ্যাডমিশনের ঠিক 1 মাস আগে আমার একটা খুবই ক্লোজ কাজিনের বিয়ে ছিল। আই সেড নো। আমি জানি তারা এখনও অনেক কষ্ট পায় যে আমি অ্যাটেন্ড করিনি, বাট আই সেড নো বিকজ মেন্টালি স্টেবল থাকা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা বিয়ের জন্য যদি আমার পুরো 1 সপ্তাহ আমি মেন্টালি আনস্টেবল থাকি, আনফোকাসড হয়ে যাই, হবে না তো। তো লার্ন টু সে নো টু এভরিওয়ান, ইভেন বাসায়ও নো বলা শিখতে হবে। আমার এখন পরীক্ষা, তোমরা আমাকে ডিস্টার্ব করতে পারবে না, এটা জায়েজ। ওকে, ভালোভাবেই বলো, আমি তোমাকে বেয়াদব হইতে বলতেছি না, বাট হ্যাঁ, তুমি ডিস্টার্ব করতে পারবা না। গেস্ট আসছে, এমনও হয়েছে একদিন গেস্ট আসছে, আমি আমার রুম থেকেই বের হইনি। বিশ্বাস করো না করো, আমি আমার রুম থেকেই বের হইনি। এবং ওই দিন কাইন্ড অফ আমার এমন লাগছে যে আমি জাস্ট মনে হয় আমার খাওয়ার জন্য রুম থেকে বের হয়েছিলাম। কাইন্ড অফ সবাই আমাকে অনেক ইগনোর টাইপ করতেছিল। যাই হোক, ওটা আরেকটা ইস্যু, বাট আমার অনেক খারাপ লাগছিল। ইভেন কয়েকটা পিচ্ছি এসে আমার দরজা ধাক্কাধাক্কিও করতেছিল। ভাই, অনেক কিছু হয়, অনেক ডিস্ট্রাকশন হয়, তো আমি নো বলতে জানি। আই ডোন্ট কেয়ার। যখন আমার একটা ভালো পজিশন হবে, ওরা এমনিই আমাকে উঠতে বসতে সম্মান করবে, তাই না? যদি আমি ভালো থাকি আর কি। অ্যান্ড কিছু সময়ের জন্য আনসোশ্যাল হয়ে যাও, সমস্যা নাই। আমি তো হইছি, সমস্যা হয়েছে, এখন তো আমি সোশ্যাল, আমি 10,000 পরিবারের একটা সদস্য, তাই না? তো কিছু সময়ের জন্য আনসোশ্যাল হওয়া খারাপ না। তোমার এইচএসসি টাইমে তুমি আনসোশ্যাল হও। অ্যাকচুয়ালি আমাদের কালচারটা এমন ছিল যে যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের সবার মধ্যে কাজিন অথবা আমাদের প্যারেন্টসরা ওইভাবে গ্রো করছে যে যখন তোমার বড় এক্সাম থাকবে তখন আসলেই আমাদেরকে একটু আইসোলেট করে দেওয়া হতো। তুমি পড়ো, তোমার মেন ফোকাস এখন পড়া, তুমি এখন অন্য কিছু করতে পারবে না। এটা আমাদের কালচারে আছে, তো আমরা আর কি এই সুবিধাটা পেয়ে থাকি। সো টাইম অনেক ইম্পর্টেন্ট, এটা ওয়েস্ট করবে না। কিভাবে করবা না আমি এটা বলে দিলাম। হ্যাঁ, এই চোখ দিয়ে দেখা যাবে না। ইভেন কি এই যে 2 দিন ধরে
আমি তোমাদেরকে এটা অ্যাডভাইস করতেছি, আমি নিজেই এটা পালন করতে পারিনি। এই 2 দিন ধরে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ নিয়ে অনেক টাইপের ইনডিসিশন, ডিস্ট্রাক্টিং নিউজ টিউজ আসতেছিল, অ্যান্ড আমি ওখানে ইন্ডালজড হয়েছিলাম। যাই হোক, এরকম হয়। বাট যেহেতু আমার হাতে এখন একটু বেশি সময় আছে, অ্যাডমিশনের মধ্যে এত সিরিয়াস কন্ডিশন নাই, সো আই ফেল্ট লাইক ইটস ওকে, লেটস জাস্ট বি এ পার্ট অফ দিস ড্রামা। আচ্ছা,